আজকের ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই প্রিয় সাবস্ক্রাইবার পার্থ সারথী মুখার্জি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মুন, আমি নীল। তোমাদের স্বাগত জানাই। এখানে গল্প নয়, সত্যি ঘটনা বলা হয়। ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকের গল্পের নাম সেই কান্না। দেওয়ালের ভিতর থেকে বাচ্চার কান্না কেন আসছে? তাহলে কি ঘটনাটা সত্যি ছিল? 2014 সালের কথা, এক্স্যাক্টলি মনে নেই। আমি মুম্বাইতে থাকাকালীন একটা ফ্ল্যাট শেয়ার করতাম দুই বন্ধুর সাথে। আমাদের সবার কাজের সময় ছিল খুবই এলোমেলো। ল্যান্ডলর্ডে রেখে যাওয়া একটা ল্যামিনেটেড হনুমানজির ছবি টাঙানো ছিল দেওয়ালে। ছবিটা বারবার মাটিতে পড়ে যেত, দিনে প্রায় বেশ কয়েকবার, কিন্তু আমরা কখনো সেটাকে পড়তে দেখিনি। স্বাভাবিকভাবেই আমরা জানলার হাওয়া, দরজায় ধাক্কা লাগা বা অন্য কিছু কারণ খুঁজেছিলাম, কিন্তু কিছুই পাইনি। হাউস ওয়ার্মিং পার্টির দিন আমাদের একজন বন্ধু এসে বলল ফ্ল্যাটটার ভাইবসটা কিছুটা খারাপ মনে হচ্ছে। আমরা কিছু জিনিসের অদল বদল করলাম, সাথে হনুমানজির ছবিটার দিকটাও চেঞ্জ করলাম। এটা করতেই ছবি পড়ার সমস্যাটা চলে গেল। কিন্তু কয়েক সপ্তাহ পর আমার শোবার ঘরে একটা নতুন সমস্যা শুরু হলো। যখনই আমি রাতে বাড়িতে একা থাকতাম আর বন্ধুদের সাথে ফোনে কথা বলতাম, তারা পেছনে একটা শিশুর কান্নার শব্দ শুনত। জিজ্ঞাসা করত, কে কাঁদছে তোর বাড়িতে? এটা বহুবার ঘটেছিল। আমি ঘুমোতে পারতাম না, সবসময় ভয় ভয় থাকতাম। আমি বাড়ি ছাড়ার আগেই আমার মামার বাড়ি বান্দ্রাতে থাকতে শুরু করেছিলাম, যখন আমার রুমমেটরা নাইট শিফটে কাজ করত। একদিন রাতে আমি মামার বাড়িতে থাকার সময় হঠাৎই আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। ধরতে শুনি পেছনে সেই শিশুর কান্নার শব্দ। আমি তো ভয় কাঁপছি, কে আবার ফোন করলো এত রাতে? কান্নার শব্দটা ক্রমশ বাড়তে লাগলো আর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মামা তখনও যেতেছিল। আমি তাকে সবটা বললাম। তিনি বললেন, হয়তো এটা কোনো আত্মা যে কিছু বলতে চাইছে। সেদিন রাতে আর ঘুম এলো না। পরের দিন মামাকে বিশেষ কাজে শহরের বাইরে যেতে হলো, তাই অগত্যা আমাকেও ফ্ল্যাটে ফিরে আসতে হলো। আবার সেই রাত থেকে শুরু হলো ওই একই কান্নার আওয়াজ। বাড়ির লোকেদের ও বন্ধু বান্ধবদের জানাতেই তারা আমাকে বলল বাড়ির মালিকের সাথে যোগাযোগ করতে। পরের দিন সকাল হতে না হতেই আমি বাড়ির মালিকের সাথে দেখা করলাম। প্রথমে তিনি কিছুই বলতে চাইছিলেন না, তারপর পুলিশের ভয় আর অনেক জোরাজুরি করায় তার মুখ খুলে গেল। তিনি বললেন আসলে এই বাড়িটা ওনার নয়, বাড়িটা যাদের ছিল তাদের পরিবারের একজন মা তার সন্তানকে নিয়ে থাকতো। এত বড় বাড়ি আর ওই দুটো প্রাণ, তাই আমি ভেবেছিলাম এদেরকে উৎখাত করে এখানে একটা ফ্ল্যাট বানিয়ে ভাড়া দিলে কিছু আয় করলে মন্দ হবে না। যেমনি ভাবা তেমনি কাজ। তবে সমস্যাটা শুরু হলো যখন ওরা বাড়ি ছাড়তে রাজি হলো। সব কিছু লোভ দেখানো সত্ত্বেও তারা ভিটেমাটি আঁকড়েই পড়ে রইল। তাই আমি আমার কিছু লোককে বললাম, ওরা যদি বাড়ি ছাড়তে রাজি না হয় তাহলে বলপূর্বক ওদের বাড়ি থেকে বিদায় করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি চাইনি কারোর প্রাণ নিতে। আমি থমকে বললাম, আপনি পুরোটা বলুন। উনি আবার বলা শুরু করলেন। একদিন আমার লোকেরা মিলে তাদের বলে আসলো 3 দিনের মধ্যে যেন বাড়িটা খালি করে দেয়। তারা কিছুতেই রাজি হলো না। ওদের ওখান থেকে সরাবার জন্য আমাকে বলের প্রয়োগ করতেই হলো। আর যখন এভাবে ওদের বাড়ি ছাড়া করছিলাম, দেখলাম হঠাৎ করেই সেই মহিলাটি মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারালো। আমরা ভাবলাম নিতান্তই সাধারণ একটা ঘটনা, কিন্তু কিছুক্ষণ পর ওনার মাথার পেছন থেকে রক্তের বন্যা বয়ে যেতে দেখে আমরা সবাই ঘাবড়ে গেলাম। পাছে পুলিশ কেস হয় এই ভেবে কাউকে কিছু জানতে দিলাম না। ভাবলাম বডিটা সরিয়ে ফেলব। তার সেই 2 বছরের শিশুটা না, মায়ের দেহটাকে আঁকড়ে ধরে প্রচণ্ড কাঁদছিল, জানেন তো। অনেক বুঝিয়েছি, ভয় দেখিয়েছি, কিছুতেই কোনো লাভ হয়নি। তো বাধ্য হয়ে ওকেও ওর মায়ের কাছে পাঠিয়ে দিতে হলো। তারপরে আর কি, নির্দ্বিধায় তৈরি করে ফেললাম ফ্ল্যাট। বাজার দোকান সব কাছে হওয়ায় ফ্ল্যাটে খুব শিগগির লোক আসতে শুরু করলো। তারপর বেশ কিছু বছর কোনো সমস্যা হয়নি।
আমরাও ব্যাপারটা প্রায় ভুলে গিয়েছিলাম। আপনি আসার ঠিক আগে শুরু হলে এই সমস্যা, তাই আমি বাধ্য হয়ে অন্য একটি ফ্ল্যাট কিনে থাকা শুরু করলাম। বাইরে ভূতের উপদ্রবের কথা লোকমুখে ছড়াতে থাকল। এখানকার আর কেউ এই ফ্ল্যাট কিনবে না বুঝে হতাশ হয়েছিলাম। ঠিক তখনই আপনি আমাকে দুশ্চিন্তামুক্ত করলেন। আর কিছু বলতে দিলাম না, তখন রাগে রক্ত আমার মাথায় উঠেছে। তিনি আমার পায়ে লুটিয়ে পড়ে বললেন, এ কথা যেন আমি কাউকে না জানাই। প্রথমে ভাবলাম অযথা আইনি জটিলতা বাড়বে, কিন্তু সেই দিন রাতে আবার সেই কান্নাটা শুনে মনে হলো এনাদের শান্তি শ্রাদ্ধ করলে হবে না, লোকটার শাস্তিতে হবে। তাই ঠিক করলাম ওদের শ্রাদ্ধ শান্তি করার আগে পুলিশে খবরটা দিই। আর সেদিন চালাকি করে মোবাইলের ভয়েস রেকর্ডারটা অন করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করলাম প্রমাণ হিসেবে। পরে শুনেছিলাম লোকটার মৃত্যুদণ্ড হয়েছিল। কিন্তু এরকম যে কতই নির্মম ঘটনা ঘটেছিল আমাদের চারপাশে, টাকাই ঈশ্বর হয়ে গেছে। এরকম 7-5 ভাবছিলাম সোফায় বসে বসে। একটা ফোন এলো, ধরলাম যখন শুনতে পেলাম সেই কান্না আবার। কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না, ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।